বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের সময় মোটামুটি ঘোষিত হয়েছে এবং এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে, অনেকের মধ্যে অনিশ্চয়তা আছে। আমি একটু আপনাদের দুজনের কাছে কি জানতে চাই, ব্যক্তিগতভাবে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি কেমন, শুরুটা কেমন প্রস্তুতির? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আয়ের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রা যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে তাদের সশস্ত্র সালাম। বিজ্ঞ আলোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির শুভেচ্ছা। নির্বাচনের কথা যখন তারিখ নির্ধারিত ছিল না, তখন মানুষের ভিতরে নানা ধরনের হতাশা ছিল। এখনও কিন্তু তারিখ নির্ধারিত না, এখন মোটামুটি তারিখ মাস নির্ধারিত, মাসটা নির্ধারিত। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন যে কোনো মূল্যে তা অনুষ্ঠিত করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কে কে বললো না বললো দেখার বিষয় না, আমরা নির্বাচন করব। এরা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন মিছিল করেছে পিআর সিস্টেম নিয়ে। জামাত ইসলাম ওই সিস্টেম যাচ্ছে, এর সাথে আরও দু একটি দল আছে এনসিপি সহ। তাই পিআর সিস্টেম সামনে নিয়ে এসে নির্বাচন পিছানো বা নির্বাচন ভণ্ডুল করার প্রচেষ্টা তারা করবে। নট অনলি পিআর সিস্টেম, তারা জুলাই সনদের বাস্তবায়ন চায়, তারা জুলাই সনদের আইনি ভিত্তিও চায়। ভিত্তি শোনা জুলাই সনদের আইনি ভিত্তি কারণে নির্বাচন পিছাবে, সেটাও তাদের একটা ধরনের। তাদের মূল কথা হলো নির্বাচনটা তারা করতে চাচ্ছে না এই মুহূর্তে। কেন করতে চাচ্ছে না? মূল কারণ হলো তারা এখন ক্ষমতায় আছে। জামাত পরিপূর্ণ ক্ষমতা ভোগ করছে, এনসিপিতেও ক্ষমতায় তারা আছেই, চরমনায় বা ইসলাম শান্ত যারা আছে জামাতের সাথে তারাও তাদের সুযোগ সুবিধা পাচ্ছে। তো ক্ষমতা যদি বিনা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা যায়, তাহলে নির্বাচন কেন চলবে? এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা, তাদের ভিতরে একটা ভুল ধারণা আছে সাংঘাতিক রকমের। সেটা হলো দিন যত যাবে বিএনপির বিরুদ্ধে তত অভিযোগের মাত্রা বাড়বে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল বেদখল নিয়ে অনেক কথা আসবে। এতে বিএনপি জনপ্রিয়তা কমে যাবে আর তাদের এই সুযোগে তারা দল গঠন করে এগিয়ে যাবে তারা সামনের দিকে। তাদের কত ভুলের মধ্যে আছে বুঝবে আরও কিছুদিন যাওয়ার পর। এই যে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছিল না, এখন চাঁদাবাজি প্রায় প্রতিদিনই চাঁদাবাজি দখলবাজি জামাত করতেছে। এবং ইসলামী ব্যাংক তো তাদের ব্যাংক না, এটা তো আরব টারব সৌদি আরব টারব কার কার সব ব্যাংক ছিল, সেই ব্যাংক থেকে পরবর্তী সময় ইসলাম শেয়ারটের কিনে টিয়ে নিয়ে তারা দখল করে নিয়েছিল। এইটা তারা দখল করে নিল কোন ভিত্তিতে? সবচেয়ে বড় দখলবাজ না বিএনপি, এদের টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যারা ওই যে স্লিপ দেয়, লাইন মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে, তারা 100 বছর ধরেও যদি চাঁদা ওঠায়, ওরা যতগুলি ব্যাংক লুট করছে সেটা 100 বছর সেগুলি হবে না। কিন্তু সবচেয়ে বড় লুটেরা তারা, সবচেয়ে বড় চাঁদাবাজ তারা, দখলবাজ তারা। এবং আগে এই কথাটা আসতো না। আমি যখন প্রথম শুরু করলাম ওদের মিথ্যাচারের বিরুদ্ধে, নিজেরা কোরআন শরীফ অফিসে পুড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, আমার দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, আমার দলকে সন্ত্রাসী দল বললো, আমার এতগুলো লোককে আহত করলো। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এতগুলি মোটরসাইকেল কেউ কোনো ভাঙেনি। আমার 74টা মোটরসাইকেল ভেঙে গুলিয়ে দিয়েছে, আমার অফিস ভেঙে দিয়েছে, আমার নেতাকে গুলি করেছে। আমি তারপর প্রতিবাদ সেবা করি নাই। আমি শহীদ রাষ্ট্র জিয়া রহমানের 7 বার্ষিকী উপলক্ষে আমি ওখানে গিয়েছিলাম। আমি একটা মোটরসাইকেল চালিয়ে আমি গিয়েছি, ভাঙা মোটরসাইকেল নিয়ে, আমার সাথে একটা লোকও নিয়ে যায়নি। তা আমি যখন বলতাম যে জামাত যারা করে, আমি 8 ঘরে জামাতের ব্যবহার শুধু বলেছিলাম, 8 ঘরে জামাতের মিথ্যা কথা বলে, ওদের পিছনে মিথ্যাবাদের পিছনে নামাজ হয় না, অথচ জামাত ইসলামকে ইমামতি করতে পারবে না। যে মিথ্যা কথা বলে সে আজান দিলে, সেই আজান শুনে মানুষ নামাজ পড়তে আসলে সেটা শুদ্ধ হবে না বলেই জামাত যেহেতু মিথ্যা কথা বলে 8 ঘরে, যাতে 8 ঘরে উল্লেখ করেছিলাম, তাদের লোককেও আজান দিতে পারবে না। এইটা নিয়ে কত কথা মিথ্যাচার তার করে টরে এমন পর্যায়ে নিয়ে গেল যে একটা বিতর্কের সম্মুখীন হাজির করলো। এখন কি হলো? এখন দেখেন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বিভিন্ন স্লোগান দিতেছে। কী স্লোগান? তোমরাও জানি আমরাও জানি জামাত শিবির পাকিস্তানে, তোমার বাবা রাজাকার, দাদা রাজাকার, এই দেশ আমার বাপ দাদারা। 2 দিন পরে স্লোগান আসবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। ইতিমধ্যে পাকিস্তানে যাওয়া শুরু হয়েছে তাদের, পাকিস্তানের রাজাকার পাকিস্তানে ফিরে যায়, এই স্লোগানগুলো সামনে আসতেছে। কিন্তু দিন দিন যত আসবে, তো তারা ভাবতেছে দিন যত যাবে তাদের জনপ্রিয়তা পারবে না, দিন যত যাবে তত তাদের জনপ্রিয়তা কমতে থেকে আসল চরিত্র সামনে চলে আসবে। আমরা তো 71কে আর কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ 2024-এর জুলাই অভ্যুত্থানের সময় মানুষ হত্যা করেছে 1,500, আহত করেছে 20-25 হাজার।
জামাত যে 71 সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, জামাত তো স্বীকার করেছে, আওয়ামী লীগ তো এখন স্বীকার করে না। আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও স্বীকার করে না যে আমরা এত মানুষ মেরেছি। তারা বলে যে আমরা এত মানুষ আমরা মারি নেই, পিছন থেকে মিছিলের পিছন থেকে মারা হয়েছে, এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করতেছে। আর জামাতের আমি সরাসরি স্বীকার করলেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা দোষের কিছু না। এক পাকিস্তান রাখার উদ্দেশ্য রাজাকার সৃষ্টি করেছে, আলবদ্র সৃষ্টি করেছে, আলসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তানে তুলে দিয়েছে, সর্বশেষ চেষ্টা করেছে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছে, স্বীকার করেছে তারা। এখন তারা জাতির সিদ্ধান্ত সাথে যায় না। এই প্রস্তুতি এখন সামনে আসবে, এই প্রজন্মের সামনে আসবে। ওরা রাজাকার, ওরা দেশের সাথে চায় না। আজকে ধরেন আওয়ামী লীগ 17.5 বছর বা 15.5 বছর ধরে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, অনেক কিছু করেছে, নেতাদের চরিত্র হনন করেছে, যারা সরকারি চাকরিজীবী তাদেরকে বিভিন্নভাবে বাধ্য করেছে। তারপর দেশটা ছিল এদের হাতে, দেশ চলে যায়, এই দেশটা বাংলাদেশ থাকবে না। আবার সেই 54 বছর আগে কনফেডারেশন ফিরে যাওয়ার তারা চিন্তাভাবনা করতেছে। অতএব দেশের মানুষকে জানাবো জামাত শিবির রাজাকার এদের কোনো ছাড় নাই। এরা সবচেয়ে মিথ্যা কথা বলে, এরা সবচেয়ে মুনাফেক। আজকে দেখেন লজ্জার বিষয়, মাথা হেট হয়ে যাওয়ার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে দীর্ঘদিন তারা মিছিলের স্লোগান দিত জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত ধর ধর শিবির ধর জবাই কর, এই স্লোগান তারা দিত বা স্লোগানের সাথে তাল মিলাতো, ওই মিছিলে তারা হাঁটতো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস তারা আন্দোলনের পর তারা বললো আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ছাত্র সেক্রেটারি। আপনি চিন্তা করেন কত মুনাফেক। এই মুনাফেককে নিয়ে সামনের দিকে আপনি এগোবেন, একটা দেশ এগিয়ে যেতে পারে। তা এসব জিনিস কিন্তু সামনের দিকে আসতেছে। আর তারা যে মিথ্যাবাদী, আমি তার প্রমাণ করে দিই। আমি জানেন যে আমি বাড়িতে ঘুমাই আছি, হঠাৎ করে সকালবেলা আমার লোকজনকে তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি কী হয়েছে যে আপনার যে ছবি দেখাচ্ছে 7 বস্তা টাকা, সাথে আরও কোটি কোটি টাকা, আরও লকার খুলতেছে, সেখানে গহনাপত্র দেখাচ্ছে কোটি কোটি টাকা। তাদের ওঠেন উঠে লাইফে যাবেন, কেন লাইফে যাবো? মানুষ তাহলে বিভ্রান্ত হবে, এসব লন্ডন ফন্ডন ফোন করতে সকালবেলায়। আমি না ঠিক আছে থাক, দেখুন না মানুষ একটু। তারপরে আমি আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে গেলাম, ওখানে গাড়ি রেখে আমি ঘোড়ার গাড়িতে উঠে এই প্রোগ্রামটা গেলাম। একদিকে দেখাচ্ছে র্যাবের হাতে ধরা পড়ছে, কাদের এর থেকে পেজ থেকে, জামাতের পেজ থেকে। কারা শেয়ার দিল আপনার এখানেও আমি বলি যে দিলওয়ার হোসেন সাইদিকে হত্যা করবার আমি সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিলাম, তার ছেলে পর্যন্ত এটাকে শেয়ার করেছে, নিজামীর ছেলে শেয়ার করেছে, জামাতের বড় তিনি মিথ্যাবাদী না? এর চেয়ে আর কিছু হয়? এই যে জঘন্য মিথ্যাবাদী। আমি বলেছি, আজকেও বলছি, প্রেস সামনে বলেছি, আমি থানায় মামলা অলরেডি আমি এই করছি, যারা শেয়ার করে দিয়েছে বা যারা লাইক দিয়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা অটোমেটিক্যালি হবে। তাই এত বড় মিথ্যাচার, আমার মতো মানুষকে টাকা দিয়ে ধরলো আমাকে, এই মিথ্যাচার, এটা কত বড় মিথ্যাবাদী। এবং দেখেন আমার মূল প্রশ্নের জায়গায় যে এইটা আমি বলি যে আজকে নির্বাচনের এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে এই জন্য বললাম, আজকে সংকট তো এটা, দেশের অর্থনৈতিক সংকট একসঙ্গে কেটে যাবে। শিক্ষা ধ্বংস হয়ে গেছে, সেটা পূরণ করা যায় না, জাতি ধ্বংস হয়ে যায়। কিন্তু দেশ যদি আপনার আবার সেই পাকিস্তানের গন্ধ যদি আমাদের নাকে এসে লাগে, তখন তো ধরেন আপনার নির্বাচন বলেন, রাজনীতি বলেন, যাই বলেন না কেন, তখন সেটা আমাদের তো আতঙ্কিত হতে হয়। তাই মনে করি নির্বাচন হবে ইনশাল্লাহ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমি সরকারকে আগেও বলেছিলাম, যাতে প্রেস ক্লাবের সামনে বলেছিলাম, আজকে আপনার মতো বলছে, এই সরকার নির্বাচনের তাদের রোডম্যাপ অনুসারেই ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠিত করবে। তারা নির্বাচন ঠেকাতে যারা তাই, এই জামাত কিন্তু পাকিস্তানের 99,000 আর্মিদের সাথে করে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারেনি। এই দেশে কেউ নির্বাচন কিন্তু ঠেকাতে পারে না। আমরা সব দল মিলে 85 সালে উপজেলা নির্বাচন ঠেকাতে গিয়েছিলাম, জাতীয়বাদীর বিরুদ্ধে, ঠেকাতে আমরা পারিনি। 46 সালে আওয়ামী লীগ জামাত গিয়েছিল, বিএনপি 5 দল, 15 দল ভেঙে 5 দল, তারা পারেনি। 88 সব দল মিলে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ মিলে ঠেকাতে আমরা 88 সালে পারিনি। 96 সালে ম্যাডাম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সংবিধান সংযোজন করুন বলে একটা নির্বাচন করলেন, সেই নির্বাচন সব দল মিলে, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত মিলে ঠেকাতে পারেনি। 2014 সালে 153 বিনা প্রধান নির্বাচিত হয়ে গেল, বাদবাকি নির্বাচন ঠেকাতে পারেনি। সর্বশেষ 2024 সালে আমরা সবাই চেষ্টা করেছিলাম, নির্বাচন আমরা ঠেকাতে পারিনি। তাই আমি মনে করি এখন জামাত স্বাধীনতা বিরোধী, এই 5 মাস 6 মাস আস্তে আস্তে ওদের মুখ গর্তে লুকাতে হবে। মনে হয় সরাসরি স্বাধীনতা বিরোধী, আর তাদের সাথে যোগ হচ্ছে বর্তমান যারা এই যে এনসিপি, যারা ওদের সাথে যোগ দিতে হয় এত সহজ না। তারপর ঢাকা ঘেরাও করা, নির্বাচন ঠেকানো, মিছিল বের করা, সমস্ত কিছু কিন্তু প্রশাসন তাদের প্রয়োজনও করবে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না বলে সরকার ক্ষমতা থাকবে না। আর এই সরকার যখন ক্ষমতা থাকবে না, অন্য যদি কিছু হয়, এই যে যারা আজকে বড় বড় কথা পেয়ারের জন্য করতেছে, এইগুলো সেগুলো একটাও খুঁজে পাওয়া যায় না।
আমরা থাকবো, আমরা অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে আমরা আছি, আমরা টিকে থাকবো, কিন্তু এদের খুঁজেও পাওয়া যাবে না। ধন্যবাদ। ব্যারিস্টার শামীম হতে পারবে। জি ধন্যবাদ। হাবিব ভাই খুব সুন্দরভাবে বলছিলেন। আমরা তো মনে করি দেশটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে একটা ভাগকে রাজনীতি করতে দেওয়া হবে না, ইলেকশন করতে দেওয়া হবে না, সেটা পিছনে কিছু যুক্তিও আছে। আরেকটা ভাগ হচ্ছে রাজনীতি করবে। এই রাজনীতি করা ভাগের মধ্যে আবার অনেক ভাগে দেখা যাচ্ছে, কেউ ভোট চাচ্ছে, কেউ ভোট চাচ্ছে না। ভোট চাচ্ছে না যারা, তারা গুছাতে পারছে না, হিসাব মিলাতে পারছে না। অনেক বড় আন্দোলন করেছে, টোটাল মিডিয়া স্পট ছিল, চমৎকার ছিল, সরকারি ফ্লেভার ফারবার সব ছিল, কিন্তু দেশের 500টা উপজেলায় তো কমিটি করতে পারেনি, বা করলেও সেটা খুব গ্রহণযোগ্য হয়নি, অথবা নিজের আসনটাও নির্ধারণ করতে পারেনি। ভোটের জয় পরাজয় সবারই থাকে। তারা ভোটে যেতে ভয় পাচ্ছে, প্লেইন অ্যান্ড সিম্পল। জামাত ইসলামী কখনো ভোটের পক্ষে বলছে, কখনো ভোটের বিপক্ষে বলছে। এটা একটা হতে পারে জামাত ইসলামী নিজেকে বিএনপির ট্রু অপোজিশন দেখাচ্ছে। আরেকটা হচ্ছে বর্তমানে স্ট্যাটাসকেও জামাত ইসলামীর জন্য খুবই কমফোর্টেবল। তারা প্রচুর ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিয়েছে, তারা প্রচুর আমলাতন্ত্রে ঢুকেছে, তারা প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সব জায়গায় তারা, তাদের ভোটের তুলনায় তাদের প্রভাব এখন অনেক বেশি। এখন সরকার যেই থাকুক, যদি ইলেকশন হয় তাহলে হিসাবটা উল্টোপাল্টা হয়ে যাবে। ইলেকশন ছাড়া যা কিছুই হোক, সেক্ষেত্রে জামাতের কোনো ডিসকমফোর্টের কোনো কারণ নাই। তারা দল গুছাচ্ছে, ডাকসুতে খুব কনফিডেন্টলি ভোট করছে। তো সেই জন্য বিএনপির সাথে জামাতের অঙ্ক মিলছে না, বিএনপির সাথে অন্যদের অঙ্ক মিলছে না, কারণ বিএনপি একটা পপুলার দল, যদিও ভোট কম বেশি, অনেক জরিপে দেখি বিএনপি নাকি 16% ভোট, যদিও এটা বিশ্বাসযোগ্য না। তো বিএনপি ভোটে চাচ্ছে, কারণ বিএনপি ভোট করলে বর্তমানের থেকে মোর এম্পাওয়ার্ড হবে, আর বাকি তারা ভোট চাচ্ছে না কারণ তারা ভোট হলেই লেস এম্পাওয়ার্ড হবে। এবং অনেকের মধ্যে অনেক ধরনের উর্বর মস্তিষ্কের চিন্তা চলছে, গণপরিষদ করতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে। একটা আর্টিকেল পড়লাম, হাসবো না কাঁদবো জানি না, তাবাসসুম মোয়াজ্জেম খান নামে একজন ক্যাচলাইন একটা পত্রিকায় লিখেছে আগস্টের 16 তারিখে, পাকিস্তানি পত্রিকা। সেখানে বলেছে মুজিবুর রহমান ভারতের সহযোগিতায়, ভারতের ডোমিনেশনে, হিন্দুদের ডোমিনেশনে বাংলাদেশকে দিয়ে দিয়েছে। তারা কনফেডারেশন করতে চায়, হ্যাঁ কনফেডারেশন লেখার মধ্যে, হ্যাঁ। তো সেটা একটা বলেছে। তারপরে উনি বলেছে যে অথচ আমরা কিন্তু খুব ভালো মতোই জানি মুজিবুর রহমান ভোটে জেতার পরে পাকিস্তান ভাঙতে চায়নি। 24 তারিখেও তার সাথে কাকুলের একজন কথা হয়েছিল, কাকুলের উনি বলেছিল পাকিস্তান কি ভেঙে যাবে। 24শে মার্চ বঙ্গবন্ধু বলেছে যে ডোন্ট ফরগেট আই ওয়াজ এ মুসলিম লীগের। উনি চেষ্টা করেছিলেন ইউনাইটেড পাকিস্তান, কিন্তু বাঙালি স্বাধিকার 6 দফাকে কম্প্রোমাইজ না করে। বঙ্গবন্ধু ওই জায়গায় অসাধারণ যে 6 দফার একটা অক্ষর উনি কম্প্রোমাইজ করেন নাই, কিন্তু পাকিস্তান ভেঙে যাক, যুদ্ধ উনি চাপিয়ে দিক, এটা উনি কিন্তু চাননি। দ্বিতীয় যেটি হচ্ছে, এরপরে তো ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে যেটা জামাতের জন্য খুব খুব কাউন্টার প্রোডাক্টিভ। ব্রিগেডিয়ার আজমি সম্পর্কে ওখানে বলা হয়েছে হি ইজ এ স্টঞ্চ প্যাট্রিয়ট অফ পাকিস্তান, আর্টিকেলে বলা হয়েছে পাকিস্তানের সমর্থক। মুক্তিবাহিনীকে উনি বলেছেন অ্যানার্কিস্ট, এবং ব্রিগেডিয়ার আজমি নাকি পাকিস্তানের অনার ডিফেন্ড করে যাচ্ছে, যেটা আমি কখনো ভিজিবলি দেখিনি। এবং কোয়াইটলি উনি পাকিস্তানকে ইন্ডিয়া থেকে রিকলাম করার জন্য, ইস্ট পাকিস্তানকে রিকলামের জন্য উনি কাজ করে যাচ্ছেন ব্রিগেডিয়ার আজমি। এটা ব্রিগেডিয়ার আজমির অবশ্যই এটা বিষয়ে রিজয়েন্ডার চাওয়া উচিত এবং তার ব্যাখ্যা দেওয়া উচিত। ফাইনালি যেটা বলেছে ওই আর্টিকেলে, পাকিস্তান একটা পত্রিকার আর্টিকেলে, ব্রিগেডিয়ার আজমিকে জেনারেল করা হোক উইথ 4 স্টার স্ট্যাটাস, অথবা তাকে সিকিউরিটি অ্যাডভাইজার পদ দেওয়া হোক। বাংলাদেশের জেনারেল কে হবে, সিকিউরিটি অ্যাডভাইজার কে হবে, এটা পাকিস্তান ডিসিশন নেবে, পাকিস্তানের পত্রিকা। মুশকিল হচ্ছে এই আর্টিকেলটাও বাংলাদেশের কিছু লোক পড়বে এবং সমর্থন করবে। নাও রাষ্ট্রটা কি? রাষ্ট্রটা হচ্ছে কম্প্যাটিং এই ইডিওলজিগুলো। 71-এর কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। পাকিস্তান আমাদেরকে জেনোসাইড করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বাঙালি কখনো যুদ্ধ করেনি। বাঙালি যুদ্ধ করতে চাইলে মার্চের 1 তারিখই করতে পারতো। মার্চের 1 তারিখ থেকে বাংলাদেশে কোনো পাকিস্তানি অ্যাডমিশন ছিল না, 1 থেকে 25 তারিখ পর্যন্ত। এই সময় পাকিস্তানিরা প্রচুর আর্মি নিয়ে আসছে। এটাও আমাদের আওয়ামী লীগের ওই সময় একটা অ্যাসেসমেন্ট ভুল। প্লেনগুলো যে আসছিল, প্রত্যেক প্লেনে আর্মিদের ওয়াইফ এবং স্ত্রীদেরকে পশ্চিম পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছিল, আর ওই প্লেনে করে আবার আর্মিরা আসতেছিল। এটা তারা অ্যাসেস করতে পারেনি। নাও বাংলাদেশ তো একটাই, ভূখণ্ড একটা, এই তত্ত্ব তো এখানে ঢোকার কোনো সুযোগ নাই। এখন অনেকেই গতবারের বিপ্লবের পরে, আন্দোলনের পরে, আওয়ামী লীগকে সরানোর পরে বড় প্রবলেম হয়েছে। বর্তমান সরকারের অনেকগুলো ভুল আছে। প্রথম ভুল হচ্ছে, আমরা যতই বলি অর্গানিক আন্দোলন, ম্যাটিকুলাস ডিজাইন ছিল, অ্যাকসেপ্টেড, থাকাটাই স্বাভাবিক, এত বড় একটা রিজিমকে সরানো। তাহলে পোস্ট বিপ্লবের ছকটা আরও সুন্দর হওয়া উচিত ছিল। এত 18 কোটি লোকের একটা দেশের পোস্ট বিপ্লব ছক ছিল খুবই এলোমেলো।
3 দিন দেশে সরকার ছিল না এবং অনেকটা অপ্রয়োজনেই প্রচুর থানায় পুলিশকে হত্যা করা হয়েছে, টর্চার করা হয়েছে, লুট হয়েছে। তাদেরকে সারেন্ডারের সুযোগ দেওয়া উচিত ছিল। সেই যে পুলিশের ফাটল, এটা ভোটে পর্যন্ত গিয়ে পড়বে। ভোট কিভাবে হবে এই পুলিশ দিয়ে? আমি তো এই পুলিশ দিয়ে ভোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সুষ্ঠু ভোট হওয়ার। তারপরে 3 দিন পরে যখন আসা হলো, আমরা অবাকের সাথে দেখলাম অ্যাডভাইজারের যে লিস্ট, এটা তো অপ্রত্যাশিত। 27 বছরের ছাত্ররা অ্যাডভাইজার হয়েছে, শিক্ষকরা অ্যাডভাইজার হয়েছে, তারপরে রাজনীতিবিদ ব্যুরোক্র্যাট অ্যাডভাইজার হয়নি। যারা দেশ চালাতে পারবে তাদেরকে অ্যাডভাইজার নেওয়া হয়নি অর্থনীতি ছাড়া। আমি খুব খুব বলবো যে অর্থনীতি এই সরকার সামাল দিয়েছে। 22 থেকে 22 বিলিয়ন অথবা 30 বিলিয়ন রিজার্ভ রাখা রিয়েলি অ্যামেজিং। এর বাইরে আর কোনো সাফল্য নেই। এরপরে একটাই সাফল্য, এই সরকার 1 বছর ধরে আছে। এরপরে এটাই সাফল্য, এখনও ভিজিবল গৃহযুদ্ধ হয়নি বাংলাদেশে, কিন্তু আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডক্টর ইউনূস স্যারের প্রথম দায়িত্ব ছিল ঐক্যমত সৃষ্টি করে এই আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়া, যে কেউ যেন বাঁকা পথে যেতে সাহস না পায়, অথবা সবাই যেন এক প্ল্যাটফর্মে থাকে, সবাইকে নিয়ে যেন একটা বলেন যে উনি ঐক্যের বদলে বিভাজনটা আরো বাড়িয়ে দিয়েছেন। উনি ঐক্যের বদলে বিভাজনটা অবশ্যই বাড়িয়েছেন। উনি প্রথম বললেন আমার নিয়োগকর্তা এই ছাত্ররা, তো স্বাভাবিকভাবেই সেটাতে বিএনপি অ্যানয়েড হয়েছে, সিনিয়র পলিটিশিয়ানরা অ্যানয়েড হয়েছে, এবং সবচেয়ে ক্ষতি হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রদের, যাদেরকে রেস্ট্রেন করা গেলে, যাদেরকে এডুকেট করা গেলে, যাদেরকে শেখানো গেলে তারা অ্যামেজিং জাতীয় রাজনৈতিক সম্পদ হতে পারত, কিন্তু তাদেরকে রেস্ট্রেন না করে, মোটিভেট না করে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ক্ষমতা পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসোলুট পাওয়ার করাপ্ট অ্যাবসোলুটলি। তাদের বলগাহীন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ে 40 লক্ষ টাকার একটা প্রজেক্টকে 14 কোটিতে এক্সটেন্ড করা হয়েছে, এবং সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অসম্ভব বেশি। এই স্বল্প সময়ের প্রজেক্ট শেষ হবে না, এর মধ্যে প্রচুর অনিয়ম হবে। তাহলে আমরা যেটা দেখলাম যে ট্রেডিশনাল দুর্নীতির মতোই তো দেশ চলে গেল। পার্থক্যটা হলো তখন জনপ্রতিনিধিরা বা আমলারা দুর্নীতি করতো, এখন তথাকথিত বিপ্লবীরা করেছে। এর ফলে দেশের যে ভোটের আশঙ্কা, আমি কিন্তু মনে করি ভোটে যথেষ্ট শঙ্কা আছে। প্রথম হচ্ছে সদিচ্ছা সরকারের ছিল না। সরকার যখন 15 দিনের মধ্যেই বুঝলো সংস্কার করা সম্ভব না, অনেক সমস্যা আছে, 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া উচিত ছিল। 3 মাস। এখন সরকার এই 1 বছর পরে বা 18 মাস পরে বা 2 বছর পরে যখন ভোটে যাবে, বাইডেন এত ফ্যাক্টর, এত কনফ্লিক্ট, এত ফ্র্যাকশন হয়ে গেছে, সেই ফ্র্যাকশনগুলো মাথায় রেখে দেশে একটা সুষ্ঠু ভোট ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় হচ্ছে সক্ষমতা। এই সরকার ভোটের সক্ষমতা কখনো অর্জন করতেই চায়নি, সে বিষয়ে তাদের অনীহা ছিল, এখনও আছে। এখন থেকে শুরু করে 4-5 মাসের মধ্যেই এই সক্ষমতা তারা পূরণ করতে পারবে, এটার তো কোনো সম্ভাবনা আমি দেখি না। যদি সক্ষমতা পূরণ করতে না পারে, তাহলে একটা পর্যায়ে এই সরকার হতাশ হয়ে বলতে পারে আমরা ভোট করতে পারবো না। তারপরে কি হবে সেটা ইয়েট টু সি। মিস্টার হাবিবুর রহমান, হাবিব, আপনি শুনছিলেন এবং আপনি বলছিলেন যে নির্বাচন ঠেকানো যায় না, হয়তো ইতিহাস আপনার কথার পক্ষেই সাক্ষ্য দেয়, কিন্তু যে নির্বাচন, যে ধরনের নির্বাচনের জন্য আপনারা লড়াই করেছেন, গোটা দেশবাসী লড়াই করেছে, আকাঙ্ক্ষা যেটা, সেই নির্বাচন কি হবে বলে মনে হচ্ছে? অনেকের মধ্যে শঙ্কা আছে, যেমন শঙ্কা ব্যারিস্টার শামীম হায়দার। আমি এখন বিশ্বাস করি যে এই পুলিশ দিয়ে হবে না। কোন পুলিশ দিয়ে হবে? যখন পুলিশ ছিল সবচেয়ে চৌকস, বিভিন্ন বাহিনী ছিল সবচেয়ে চৌকস, তখন তো ওটা দিনের ভোট রাতে হয়ে গেছে, 100% ভোট কাস্ট হয়ে গেছে, 300 আসনের ভিতরে 153টা বিনা ভোটে হয়ে গেছে, সব কিছু চৌকস ছিল না, কিন্তু তখন তো সরকারের ইচ্ছায় তারা। হ্যাঁ, এখন যেহেতু সরকার নেই, অত পুলিশ লাগবে না। ভোট জনগণ তার ভোট দেওয়ার যে আর্জ আছে তারাই ভোট দিয়ে যাবে। ওখানে আনসারও লাইন সোজাকে দিলেই হবে, বা কোনো দরকার কোনো সেটা, তাছাড়া মানুষ ভোট কেন্দ্রে তো ইয়ে নেই। আমি আপনাকে বলেছি তো। বাট প্রফেসর মোহাম্মদ ইউনূস কয়েক মাস আগে সম্ভবত বলেছিলেন যে পুলিশ রেডি না, ইলেকশন কিভাবে হবে, এখন তো ব্যালট বক্স চিন্তাই হয়ে যাবে। ঠিক আছে, কত বছর রেডি হবে, কে করে চিন্তায় না, বাট উনি বলেছেন কে করবে সেটা আমি জানি না। যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু আসে বলে মনে করে এত সক্ষম, তারা ভয় পাচ্ছে কেন? আমরা তো ভয় পাচ্ছি না। ভোট চিন্তা করলে কারা করে? জামাত করবে। তার সক্ষম, সব কিছু তার দখলে, পুলিশ দখলে, ভিসি দখলে, সব কিছু তার দখলে। ভোট চিন্তা করলে কারা করবে? এনসিপি করবে। ভোট করলে কারা করবে? ওই চরমনাই করবে। তারা ভোট চিন্তা, তার তো ক্ষমতা, আমরা তো ক্ষমতা নেই।
এই যে উল্টা কথা বলে, তারা যদি এতই মনে করে ভোট চিন্তা, তারপর তারা এত কথা বলে কেন? যদি তার মনে করে ভোট সুষ্ঠু হবে না, কারা চিন্তা করবে এটা কারা বলেন তো? আপনি সিল জোর করে মারবে কারা বলেন তো? তারা তারা যদি বলে যে বিএনপি মানে, তার ভয় পায় কেন? তাহলে তারা এত বড় কথা বলে কেন? এবার একটা জিনিস আপনি দেখেন, এই পুলিশ কত বছর লাগবে এই পুলিশ আপনার সুষ্ঠু পুলিশ হতে? মাহমুদুর রহমানের একটা বক্তব্য শুনলাম, এই পুলিশ দেওয়া হবে না। তো এই পুলিশ, আপনার পুলিশ কবে আসবে? কত বছর পরে আপনার পুলিশ আসবে? একটা এসপি বাঁধের কত বছর লাগে? একটা ডিসি বাঁধের কত বছর লাগে বলেন? শতদিন তো অপেক্ষা, ততদিন বেশি থাকবে না। এবং এই জন্যই বলি যে এবার যদি কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অতএব ভোট সুষ্ঠু সুন্দরভাবে হবে এবং এই পুলিশ দিয়ে করা সম্ভব। এখন দেখেন যে এই যে একটা কথা বললেন, সরকার একটা রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বাড়ছে কেন? 1 বছরের ভিতরে কোনো ভারী শিল্প কারখানার কোনো ইম্পোর্ট নাই। আপনার ওই চানাচুর, ওই বিস্কিট, ওই চিপস আপনাকে কয় টাকা লাগে? একটা বড় শিল্প কারখানা যদি আপনি মেশিনারিজ আপনি ইম্পোর্ট করেন, অনেক রিজার্ভ তো বাড়বেই। ওখানে দেখেন ওখানে আপনি খেয়ে খেয়ে বসতে পারেন, আপনি বার্ন করলেন না, তো আপনার আর পরে খাবার আর কী থাকবে? পেট তো ভরাই থাকবে। অবশ্যই তাই ছাত্রদের উপদেষ্টা পান, এটা কত বড় ভুল। তাদের বয়স 26-27 বছর, আপনি তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিলেন। যারা 55-56 বছর বয়স, যাদের বিশেষ পরীক্ষা দিয়ে তারা ইয়ে হয়েছে, আপনার সচিব হয়েছে, তাদের যা ফাইল না থাকতে কথা দ্বারা বলছে, এটা হয় কোনো দিন? অসম্মান করা জাতিকে শিখানো হলো। আজকে যে ছেলেদের উস্কাই দিয়ে এখন উনি যে বলেন যে আমি ছাত্রদের অ্যাপয়েন্টেড, এই ছেলেদের দল করতো না। এই দল করিয়ে যে জায়গায় নিয়ে গেছে, আজকে দেখেন না এনসিপির অবস্থাটা কি। আজকে পুলিশ যদি পাহারা না দেয়, আর সেনাবাহিনী যদি ওই তাদেরকে সেনাবাহিনীর সেই মারণাস্ত্র নিয়ে ওই সময় গাড়ি নিয়ে যদি সাথে না থাকে, তাহলে রাস্তায় চলাচল সমস্যা তাদের। তার যত জায়গায় তারা এই যে সমস্ত কথা, সেনাবাহিনী তো এগুলো করে তাদের ভালোবাসা আদায় করতে পারছে না। সেনাবাহিনীর বিরুদ্ধে বুদ্ধি তো তাদের নাই, তো সে জ্ঞানী তো তাদের নেই। কি একটা পাটোয়ারি আপনার কি বলে, ডিজিএফ বিলুপ্ত করে দেবে, হুমকি দেয়। এই পাটোয়ারি না, এই পাটোয়ারি না, আপনার কি বলে, আপনার এখানে করে করে দিতে চায়, সেনা ক্যান্টিন উড়াই দিতে চায়। কি হচ্ছে এই পরপর? কি জ্যাকব মিল্টন একটা আছে, ওখান থেকে বোম ফাটাচ্ছে, কুত্তার কি সুরের বাচ্চা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ও ধরে আনে না কেন? দেশে আসুক না কেন? অন্য দেশে ওই একটা আবার দেশের ভিতরে একদম সুরের বাচ্চা শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, এ কি ভাষা শিখতেছে? ওই আর একটা বিদেশে ফ্রান্সে বসে বসে বিএনপির ক্ষমতা ভাগ করতেছে, এইটা ক্ষমতা দেবো, এই ক্ষমতা দেবো। আসো না, দেশে আসো বাবা, শোনা, দেশে আসো, দেশে দেখো কত ধান কত চাল। তা আমি বলি যে এই সমস্ত করে কোনো লাভ হবে না। আর দুর্নীতি, ছাত্র দুর্নীতি, আপনারা কিসের আসছেন, কিসের কারণ? বৈষম্যবিরোধী আন্দোলন করলেন। এই যে 120 জন মারা গেল বাচ্চা শিশু, ওরা কী চেয়েছিল? ওরা পেয়ার পদ্ধতি চেয়েছিল? হ্যাঁ, ওরা 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 কোন সংস্কার চেয়েছিল না? কথায় কথায় আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আমার রিক্সাওয়ালা মারা গেল, শ্রমিক মারা গেল, টেম্পোর ড্রাইভার মারা গেল, বাসের হেল্পার মারা গেল, কই তাদের কথা কেউ বলে? তাদের বাড়ি থেকেও যায়, তাদের পরিবারের পেছনে কেউ দাঁড়িয়েছে যে হ্যাঁ এটা আমরা সাহায্য দাঁড়াচ্ছে, কিছু দাঁড়িয়েছে। আহত এখনও তারা আছে, এখন তারা আত্মহত্যা করতে যায়। তো এটা কথা বললে তো হবে না। আমার দেখার দৃষ্টিতে ভাই আমি বলি, এই ছেলেদের ভিতরে অধিকাংশ থাকতো মেসে, চড়তো বাসে, এখন বিশাল বিশাল গাড়ি নেই। আমরা সালে এত বছর রাজনৈতিক সালে নিজের একটা গাড়ি নেই, নিজের একটা ফ্ল্যাট নেই, ঢাকা শহরে 1 শতক জমি নেই আমাদেরকে। অথচ 90 আন্দোলন করেছিলাম, সেই সময় 71 যুদ্ধে গেছি, এত বছর ধরে দলের সাথে আছি। আর এনারা এখন বড় বড় অ্যাপার্টমেন্টে থাকে, বিশাল বিশাল গাড়িতে তারা চলে, হাঁসকাইতে চলে যায়, কোথায় কোথায় বলতে চায় না। এটা কি কোন আজব দেশে? এই জন্য কি ওই সমস্ত টেম্পো চালকেরকে জীবন দিয়েছিল, রিক্সাওয়ালা শ্রমিকের জীবন, আমাদের বিএনপির এই সমস্ত নেতা কর্মীকে জীবন দিল এই কারণে, এদের তামাশা দেখার জন্য। পুরো একটা তামাশা, একবার এক এক কথা বলেন। আরে পুরান ঢাকায় মারা গেল, মেরে ফেললো কাকে? ওই যে সোহাগ, তারেক রহমান লন্ডনে। আমি রাতের বেলা ফেসবুক দেখে, আমার বাসায় এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট যাচ্ছিল, একজন সাংবাদিক ছিল, এমপি ক্যান্ডিডেট ছিল আমাদের। তো খাওয়া দাওয়া রাত হয়ে গেল, হঠাৎ ফেসবুকে দেখি ইন্ডিয়ান ইউনিভার্সিটি মিছিল বেরোয়েছে। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, চীনের চালে কাওয়া, তারেক রহমান হাওয়া না কি যেন বলতেছে বিচিটার ভাষায়। চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। আরে তারেক রহমান কোথায়? মারা গেছে পড়াশোনা, এও যুবদল করতো, সেও যুবদল করতো, মারাটা নৃশংস ওদের মধ্যে।
তারপর আমার ভাইয়ের রক্তলাল যুবদল ঘোড়ার ডিম না কি সব বাঁশের ছাল নাকি এরা উচ্চারণও করতে পারে না। এ কোন অসভ্য দেশে আসলেন তো ভাই? এত শহীদদের রক্তের বিনা এইসব ভাষা, যেসব ভাষায় যে পিনাকিরা বলে এর ভাষা শোনা যায় বলুন তো? এটা তো বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশে এদের কথা যেন আর না বলতে পারে সেটা করা উচিত। আমার সম্বন্ধ হলো আমি আমার দলের কর্মী সবাই গেলাম, ব্যানার টানানো। আমি ওখানে গেছি, আমার হাসান জাভেদ পাবনা 3-এর প্রার্থী ছিল, 2-এর বাড়ি নিয়ে গেছে ওখানে। তা আমি আর আমার রাজা নামে একজন ধানসির ভোট চাই বলছে, বড় গাড়িটা নিয়ে আমাকে দেখে নেমে আসলাম। ভাই কী করতেছো? ভাই ধানসির ভোট চাচ্ছে, রাজা ভাই সালাম ধানসির ভোট চাই, ভোট দিন। ঠিক আছে, ভালো কথা, কিন্তু শেষ দিনকে 2 ইউনিট দেওয়া লাগবে ভোট। না ভাই খবরদার, ব্যানার টানানো সম্মান অনুষ্ঠানে আমি খুব পরিষ্কার করে বললাম, এত অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, বাড়ি থাকতে পারে না, গুম হয়েছে, আমাদের জন্মহার কমে গেছে আমাদের বিএনপির এই 16 বছরে। বাস্তবতা তো ছাত্র দল 2 বছরে বিয়ে করতে পারে না, যাদের বউ আছে তারা পাঠিয়ে যেতে পারে নাই। এত কিছু করার পরে কোনো নেতা যদি এই সমস্ত কর্মীদের ধানের শীষের বাইরে যদি ভোট দিতে বলেন, নৌকাতা নেই দাঁড়িয়ে দিতে বলেন, ওই নেতাই কর্মীদের কাছ থেকে বাড়িতে সুষ্ঠু ফিরে যেতে পারবে কিনা আমার সন্দেহ। আমি যদি বলি আমারও একই অবস্থা হবে। এই কথাটুকু আমি বলেছি। এইটা পিনাকি বললেন, তারেক রহমানকে দেখাচ্ছে, দেখেন হাবিব বলছে ধানের শীষে ভোট না দিলে কেন্দ্র থেকে বাড়িতে যেতে পারবে না। আরেক জায়গায় বলতেছে দাড়িওয়ালা ভোট না দিলে ঠ্যাং ঠুং ভেঙে দেবে। আমি বললাম কি আর করলো, ওই সার্জিও দেখে এটা করছে, পেনাগু এটা করছে। তো এই যে সমস্ত যে মিথ্যা, এই মিথ্যার উপর থেকে দেশটাকে চলতে যাবে না। এখন আমার কথা হলো যে নির্বাচন নিয়ে যত দিন যাবে, স্বামী হাজার পাটেল একটা ভালো কথা বলেছে, ওই 3 মাসের মধ্যে নির্বাচন হতো, এই ছেলে স্বতন্ত্র নির্বাচন দাঁড়াতো, সবগুলো পাশ করতো। কিন্তু আপনারা তো 3 মাসের মধ্যে নির্বাচন চান না। আমি প্রথমে একবার চেয়েছিলেন যে আবার তারপরে যৌক্তিক সময়, তারপরে ডিসেম্বর, আমরা বলেছি আমাদের মতো আমরা বলেছি একবার চেয়েছিলাম, তার বলেছি আমরা এই ছেলে যারা দাঁড়াতে সবাই জিতে আসতো। এখন সব শক্তি মিলেও এদের নির্বাচনে জয়লাভ করে আসা বহু কঠিন আছে। ইতিমধ্যে যত দোষে দুষ্ট হয়েছে, আমরা তো ভাই দুর্নীতি করছি, মহা দুর্নীতিবাজ আমরা, তাই তো? তো এরা যে চলে, এই যে রূপায়ণ টাওয়ার থেকে যে বের হয়ে যায় গাড়িতে করে, ওই গাড়িতে কার? ওই গাড়ির ভাড়াটা কে দেয়? ওই যে আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি করে ব্যবসায় যে টাকা পয়সা কামাই করেছে, এটা কিন্তু তাদের। এই যে পদযাত্রা করেছে, গাড়ির তেল কে দেয়, টাকা কে দেয়? ওই দুর্নীতিবাদদের। তো মহা দুর্নীতিবাদদের টাকা নিয়ে যদি আপনি বলেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, তাহলে হবে? দিন যত যাবে এদের আরও, এই যে বিভিন্ন সজীব মাহমুদের বাড়ির সব ঠিকানাটা, ওর আব্বাটা সব বেরোচ্ছে, সব বেরো হতো। আমাদের ছোট্ট একটা দেশ, কে কোথায়, আমরা কোন জমিদারের ছেলে, আমাদের সবাই তো চেনে সবাইকে। তা আমি এখন জমিদার ভাব দেখালে হবে? তো এই জন্য বলি যে সুষ্ঠু ধারায় আসতে হবে। এবং আমি এখনও মনে করি এই সরকার নির্বাচন করবেন, এই কারণে নির্বাচন করতে না পারলে সরকার থাকতে পারবে। প্রশ্ন একটা রেখেই আমি ব্যারিস্টার শামীমের কাছে যাচ্ছি যে নির্বাচন তো হবে, করতে হবে, কিছুই লাগবে না আপনি বলছেন, ব্যারিস্টার শামীম নির্বাচন করতে পারবেন কিনা, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাকিদেরটা না হয় পরে সাপ্লিমেন্টারি প্রশ্ন হিসেবে আমি করবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জি, নাসিরউদ্দিন পাটোয়ারীর মন্তব্যটা খুবই দুঃখজনক। ঘিলু নাই, এরা তো কেউ পরীক্ষা দিয়ে 2-1 ছাড়া বাংলাদেশে কোনো পাবলিক সার্ভিসে এরা তো কোনো পরীক্ষা দিয়েছে বলে আমার মনে হয় না। আর্মিতে পরীক্ষা দিলেও চান্স পেত না। কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যে ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে এ ধরনের কথাগুলো বলছে কেন? আমি এটা নিয়ে চিন্তা করেছি। 15ই আগস্ট অনেকের কাছে অনেক থিওরি থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে সপরিবারে। ওইখানে তো উল্লাস করার কোনো প্রয়োজন নাই, ডিস্কো করার কোনো কেন? নাসিরউদ্দিন পাটোয়ারীর কথায় আর্মিকে ইনসাইট করার একটা ষড়যন্ত্রের পার্ট ছিল আমার ধারণা। 15ই আগস্টেও আওয়ামী লীগকে ইনসাইট করার একটা পার্ট ছিল যে আওয়ামী লীগ যদি এইটা দেখে আঘাত করে তাহলে একটা কাউন্টার আঘাত হবে, দেশের ছক পাল্টে যাবে। যেমন খালেদ মোশাররফ আসছিল না 4 তারিখে, এসে 7 তারিখে চলে গেল। সো খালেদ মোশাররফ তো কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশ আর্মির ভিতরে একটা বিপ্লব ঢুকে গেছে, আর্মির ভিতরে বামপন্থী ঢুকে গেছে। হ্যাঁ, বামপন্থী ঢুকে তাহের সেই বিপ্লব করলো, করে জিয়াউর রহমানকে মুক্ত করলো। তো এরকম অনেকগুলো লেয়ারের ষড়যন্ত্র বাংলাদেশে আছে। আমি যেটা অনুভব করি যে সেই ক্ষেত্রে সেনাপ্রধান খুবই কুল ব্রেনে ব্যাপারটা হ্যান্ডেল করছেন, এবং আরেকজনও করেছেন। প্রধান বিচারপতিকে কিন্তু আমরা পত্রপত্রিকায় জেনেছি ওনাকে রাষ্ট্রপতি হওয়ার ইনফর্মাল অফার দেওয়া হয়েছিল, উনি আমার জানার মতো সেটাকে টার্ন ডাউন করেছেন। একটা অসম্ভব ওয়াইজ ডিসিশন। এখন রাষ্ট্রপতি সেনাপতি হচ্ছে লাস্ট দুটো পতি যারা বাংলাদেশকে নিয়মতান্ত্রিকভাবে ভোটে নিয়ে পিসফুল ট্রানজিশন করতে পারে, এবং প্রধান বিচারপতি।
এদের মধ্যে প্রধান বিচারপতি একজনকে সরাতে পারলেই এই পিলারটা সরে গেলেই ক্রেডেলটা ছাদটা পড়ে যাবে, ছাদটা পড়ে গেলেই দেশে আর ভোট টোট হবে না, দেশে বিপ্লব হবে, যুদ্ধ হবে, খণ্ড খণ্ড বিপ্লব হবে। সেটা অনেকের লক্ষ্য হতে পারে উর্বর মস্তিষ্কে, যারা দেশকে ভালোবাসে না, নিজের একটা প্যারুকের ইন্টারেস্টে কাজ করছে। দেশে আনএমপ্লয়মেন্ট বেড়েছে, কোনো সন্দেহ নেই, আর প্রভার্টি বেড়েছে, কোনো সন্দেহ নেই। 50,000 রোহিঙ্গা নাকি আবার আসতেছে। তো ডক্টর ইউনূস স্যারের মতো প্রবাদতুল্য ব্যক্তিকে আমরা আনলাম যে আপনি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবেন। উনি তো করিডোর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। তো কি কোনো পারপাসটা সার্ভ হলো না, যে হাই ইমেজটা দেশের কাজে ইউজ হলো না, হওয়া উচিত ছিল। আমরা যেটা অনুভব করছি, এই সময় একটা ঐক্যমত আলোচনা ছাড়া সমাধান হবে না। বিএনপি ভোটে ক্ষমতায় আসবে এমনটার সম্ভাবনাই বেশি। এনসিপি বা জামাত একটা জিনিস কনসিডার করে কিনা আমি জানি না, ভোটে কিন্তু নেগেটিভ ভোটের ইম্প্যাক্ট অনেক ক্ষতিকারক। অর্থাৎ ভোটে যখন আপনি যাবেন তখন যদি আওয়ামী লীগ চিন্তা করে আমি এনসিপিকে হারাবো, প্রয়োজনে বিএনপিকে ভোট দিব, ওই এনসিপির জেতার কোনো সাধ্য নাই। অনেক ক্ষেত্রে জামাতেরও তাই হবে। তো সেরকম কিছু হইতে পারে। আপনি এনিমি বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে যাচ্ছেন? রংপুরে গিয়ে এনসিপি জাতীয় পার্টিকে গালি দিয়ে আসে, তো ভোটের সময় রংপুরের ভোটাররা ন্যাচারালি এনসিপিকে ভোট দিবে না, ন্যাচারালি এনসিপিকে হারাবে, সে চেষ্টা করবে। সো ভোট তাদের জন্য কোনো অপশন না। কিন্তু গণতন্ত্রের কথা বলে কিন্তু আন্দোলন করে তারা জাতীয় পর্যায়ের নেতা হয়েছে। এখন ভোটে যেতে চাচ্ছে না, ভোটটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে। ভোট কি অ্যাভয়েড করা যাবে? আমার তো মনে হয় না। ফেব্রুয়ারিতে না হোক, পরের বছর হবে, 6 মাস পরে হবে, হতেই হবে। এবং যতই দেরি হোক, তাদের জন্য যে অপরচুনিটি ফিরে আসবে এমনটা না, অপরচুনিটি লস্ট। 3 মাস থেকে 6 মাস তাদের ক্রেডিবিলিটি যখন নষ্ট হয়ে গেছে এবং তারা এত ফ্রন্টে অ্যাটাক করেছে যে ভোটের মাঠে দেখা যাবে তাদের বন্ধুর থেকে শত্রু অনেক বেশি হয়ে গেছে। দেন আসেন ভোটটা কেমন হতে পারে। একতরফা ভোট 14 সালে আমরা দেখেছি, যদিও পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। আমি হাবিবের সাথে পুরোপুরি একমত, পুরোপুরি আলাদা পার্সপেক্টিভ। কিন্তু একতরফা ভোট কিন্তু একতরফা ভোটই। ব্যালট বাক্স যখন আপনি যাবেন, এক পাশে বিএনপির এজেন্ট থাকবে, আরেক পাশে থাকবে আর কোনো শক্তিশালী এজেন্ট নাই। জামাত বাংলাদেশের 300 আসনে শক্তিশালী ভোট করতে পারবে না, জাতীয় পার্টিও পারবে না 300 আসনে। তাহলে 300 আসনে কম্পিটিশন হবে কিভাবে? সেই জায়গায় যখন কম্পিটিটিভনেস থাকবে না, আর মনোনয়নটা নেয়ার পরে প্রার্থীর জয় ছাড়া মাথায় আর কিছু কাজ করে, যত বড় রাজনীতিবিদই হোক, তিনি মেরে কেটে সিল মেরে যেমনেই হোক উনি সেখানে ভোটে জিততে চাবেন। কাস্টিং কম হবে, স্টাফিং করো। কাস্টিং কম হচ্ছে, সিল মারো। প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করছে না, ভয় দেখাও। এগুলো খুব কমন কেস, সব পার্টি করে এটা, সব পার্টি করে, এটা বিএনপি না। যখন দুটো বড় পক্ষ থাকে তখন এই খারাপ কাজগুলো হয় না। আমি অনুভব করছি 14 সালের মতোই একটা ইলেকশন হয়ে যেতে পারে, যেটা বিএনপির প্রাপ্য না। বিএনপির এখন প্রাপ্য হচ্ছে কম্পিটিটিভ ইলেকশনে চমৎকারভাবে জিতে যাওয়া। সব দল ভোটে আসলেও বিএনপি জেতার সম্ভাবনা আছে, কিন্তু বিএনপিকে নিয়ে যাওয়া হচ্ছে একতরফা ভোটের রাস্তায়। সে ভোটে গেলেও বিএনপির বিপদ, না গেলেও বিএনপির বিপদ। ওই ভোটে গিয়ে বিএনপি যখন সরকার গঠন করবে, প্রথমেই আমাদের বন্ধু রাষ্ট্রের অর্ধেক না করে দেবে। বিভিন্ন যে 10টা বন্ধু রাষ্ট্রের 5টা বন্ধু রাষ্ট্র বলবে যে আমরা একতরফা ভোটের সরকারের সাথে এফডিআই করবো না। অলরেডি জাপান বলেছে আমাদের তাদের জায়গা নিয়ে যাবে। তাহলে সেই সরকারটা 5 বছর থাকা অসম্ভব কঠিন হবে, অসম্ভব কঠিন হবে। তো সেই জিনিসগুলোর মধ্যে থেকে একটা ওয়ে আউট, গোল্ডেন মিন বের করতে হবে। সেই গোল্ডেন মিনটা কি সেটা নিয়ে আলোচনা করতে হবে, গোপন আলোচনা করতে হবে, ওপেন না। সেটা করতে পারতেন ডক্টর ইউনূস স্যার। উনি প্রথমেই আওয়ামী লীগকে রিফর্ম করে ফেলতে পারতেন, আওয়ামী লীগের অনেককে সাজা দিয়ে অনেককে রাজনীতি থেকে আউটকাস্ট করে দিতে পারতেন, ক্লিন একটা ফর্মেটে আনতে পারতেন, সকল দলকে নিয়ে বসতে পারতেন। উনি বিভাজন করে এই বিভাজনের দায়টা চলে যাবে বিএনপির ঘাড়ে ভোটের পরে, এবং দেশ চালাতে গিয়ে বিএনপি এই বিভাজন নিয়ে পদে পদে হোঁচট খাবে। এবং বিএনপি একটা স্বাধীনতার পক্ষের দল, আবার তাকে আন্দোলন করতে হয় স্বাধীনতার বিরোধীদের সাথে। সেই ক্যারেক্টারিস্টিকটাও বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা ইনার দ্বন্দ্ব আছে। বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের থেকে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতে। কিন্তু এই দ্বন্দ্বটা আওয়ামী লীগ থাকার কারণে এই দুটো স্ট্রিম একসাথে হয়েছিল। বিএনপি ইজ এ ভেরি ওয়াইজ প্ল্যাটফর্ম ফর অল অ্যান্টি আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি। যখন আওয়ামী লীগ থাকবে না তখন বিএনপির মধ্যে এই আদর্শের কনফ্লিক্টটা, বিএনপি বলো এক্সটেন্ডেড বিএনপির মধ্যে এই কনফ্লিক্টটা ভিজিবল হয়ে যাবে। আমি সবসময় বলি যে এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো, সেই মুহূর্তে বিএনপির প্রয়োজনীয়তা কমে গেল। যেই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করা হলো ওই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারেরও প্রয়োজনীয়তা কমে গেল, কারণ তার মতো ব্যক্তিত্বের তখন দরকার নেই। ওই মুহূর্তে জামাতের প্রয়োজনীয়তা কমে গেল, অত বড় ক্যাডার বাহিনী দিয়ে কি দরকার, আওয়ামী লীগই তো নাই। সো রাজনীতি হচ্ছে এই ভারসাম্যের খেলা। এই ভারসাম্যের খেলায় আমার মনে হচ্ছে নৌকাটা এক পাল্লার দিকে যাচ্ছে,
এবং নৌকাটা ডুবে যেতে পারে এবং খুব ভয়াবহ পরিণতি হয়ে যেতে পারে। আমরা অনুভব করছি, এই যে বললাম বিভিন্ন ইনসাইটমেন্ট ছিল আর্মির বিরুদ্ধে 15ই আগস্টে, কিন্তু রিয়্যাক্ট করেনি মানে আরো বিগার প্ল্যানে তারা আগাচ্ছে। তারা মৌনতা সবসময় মেনে নেয় না, মেটিকুলাস ডিজাইন করে ছক কেটে আগাচ্ছে, রেকি করে আগাচ্ছে। এবং আরো একটা প্রবলেম হবে যদি আওয়ামী লীগ ভ্যান্ডালিজম করার ট্রাই করে, যেটা আমার বিশ্বাস বা আহ্বান থাকবে যেন তারা না করে, দেশটা সবার, যদি তারা করে সেটার বিরুদ্ধে কিন্তু আগের মতো ইউনাইটেড কেউ থাকবে না। অ্যাজ অফ টুডে, গত বছর 5ই আগস্টে আওয়ামী লীগ ছিল 10-15% একটা দল, বাকি সব ছিল অ্যান্টি আওয়ামী লীগ এবং সবাই এক জায়গায় ছিল। এখন অ্যান্টি আওয়ামী লীগ সবাই 5 ভাগ হয়ে গেছে, 6 ভাগ হয়ে গেছে। সিঙ্গেল ফোর্স হিসাবে দেখা যাবে এখন আওয়ামী লীগ সিঙ্গেল ফোর্স হিসাবে অনেক শক্তিশালী হয়ে গেল। এখানে আমার মনে হয় বর্তমান সরকার বিএনপি একটা দীর্ঘমেয়াদী রাজনীতিতে দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করতে পারে নাই। এই সুযোগটা আওয়ামী লীগকে করে দিয়েছে। আর একটা একতরফা ইলেকশন যদি হয়েই যায়, বিতর্কিত ইলেকশন, এটা আওয়ামী লীগকে আরেকটা সুযোগ দিবে টু ডিফেন্ড 14 সাল। 14 আমরা করেছি, 25-26 করে বিএনপি আসলো। তো সেই সুযোগগুলো না দিয়ে আমি তো মনে করি বিএনপির জন্য ইনক্লুসিভ ইলেকশনে প্রমোট করাটাই বিএনপির সঠিক রাজনীতি। এবং এক লাইনে শেষ করে দিচ্ছি, যে জিয়াউর রহমানকে সুপারসিড করে আরেকজনকে জেনারেল করা হলো, শফিউল্লাহ সাহেবকে, সেই জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় এসে আওয়ামী লীগকে রিভাইভ করলেন, জামাতকে রিভাইভ করলেন, সব দলকে ভোটে আনলেন। ওই যে ইনক্লুসিভিটি। মিস্টার হাবিবুর রহমান হাবিব, আমি এখানে একটা সংশোধনী দিয়ে আমি সামনে প্যাট্রিককে, সেটা হলো যে 2014 সালের নির্বাচনটা ছিল দলীয় সরকারের অধীনে, এখন দলীয় সরকারের অধীনে না। অনেকে তো মনে করে এই সরকার দলনিরপেক্ষ নয়, না তা না, কিন্তু দলীয় সরকার অধীনে না। যেমন এমপি থেকে নির্বাচন করেছে, মন্ত্রী থেকে নির্বাচন করেছে, এখন তো সেটা নেই। তারপরে 14 সালে নির্বাচন হলো কীভাবে, 153 বিনা ভোট। তারপরে আপনার ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট হলো কারা? বাংলাদেশ, সাবির হোসেন চৌধুরী এবং আপনার শিরিন শারমিন। সারা পৃথিবী দেখলো 153 বিনা প্রতিদ্বন্দ্বিতা, তারপরে কি তারা এটাকে স্বীকৃতি দেয়নি? 5 বছর ক্ষমতা ছিল না, ক্ষমতা থেকে নির্বাচন করা অত আকাশ আর পাতাল, এটাতে কোনো আসা যায় না। আর আমাদের কথা আমি যেটা বলি, দৃঢ়তার সাথেই বলতে চাই, এত অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি এই বিগত 15.5 বছর। তারপরেও যে 2024 সালের নির্বাচনটা হতো, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো, বিএনপি 250 আসন কিন্তু একা পেত। বিএনপি কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করতে পারেনি, বরং বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু শামীম তো সেটাই বলছেন, আপনি 250 নেন আর 280 নেন। আমি বলি না, আমি বলি যে ওই সময়ের কথা বলছি, এখন কথা বলছি না। আমি বলছি যে আওয়ামী লীগ যদি ওই সময় নির্বাচনটা সুষ্ঠু করতে দিত, সেইটা বলছে বিএনপি জোট 250 আসন পেত, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে পারেনি। এখন এই স্বাধীনতা বিরোধী আর এই সমস্ত চরমানায় এরা বিএনপিকে ধ্বংস করে ফেলবে, বিএনপিকে ব্যারিকেড দিয়ে একদম ইয়ে করে ফেলবে। ঠিক আছে, বিএনপি কিছু তো অন্যায় আছে, বিএনপি সে বেশি লোকটা জামাত করতেছে, ওদের সংখ্যা অনুপাতে ধরা যায়। যেমন সংখ্যা অনুপাতে জামাতের যে পার্সেন্টেজ, ভোটের অতীতের পার্সেন্টেজ, সেটা যেমন ধরেন জামাত যত ক্ষমতা ভোগ করতেছে, এর 5 ভাগের 1 ভাগে ভোগ করা উচিত না, 1 ভাগও উচিত না, বাড়তে বাড়তে কতই পারবে। আর বিএনপির এই কর্মীদের কিছু মানে কেউ চাঁদাবাজি বলেন আর দখলবাজি বলেন, যাই বলেন না কেন, পাল্লা দিয়ে জামাতও কম যাচ্ছে না। তার মানে কি এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরাট একটা মানুষের কাছে তার ক্রিয়া আছে। এই দেশের উন্নয়ন থেকে শুরু করে এমন কোন কাজে নাই। বেগম খালেদা জিয়ার অবস্থান আছে, তারেক রহমান দীর্ঘদিন বিদেশে আছেন, কি সুন্দরভাবে দেশের সব মানুষকে গ্রহণ। জামাতের কী আছে, ওদের কি আছে, যারা আজকে তাদের কি আছে, এই দেশে কোন অবদানটা আছে বলেন তো, কোন অবদান আছে? স্বাধীনতা যুদ্ধ বিরুদ্ধ করা ছাড়া একটা কথা জামাত দেখাতে পারবো না, এনসিপি দেখাতে পারবো, চরমা দেখাতে পারবো, আমরা কত দেখাতে পারি? জিয়া রহমান বলেন খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্ত দেশ, খাদ্য রপ্তানির দেশ, ম্যান পাওয়ার বিদেশে পাঠানো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার স্বাধীনতা পদক প্রবর্তন, মুক্তিযুদ্ধ পদক প্রবর্তন, 21 পদক প্রবর্তন, ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করা, বৈদেশিক কর্মসূচি সৃষ্টি করা, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, মেয়েদের অবদান শিক্ষা, 5,000 কেজি সুদ মাফ করা, আসল সহ 510,000 কেজি সুদ মাফ করা, করে নাই কি বিএনপি? এটা কী করেছে বলতে পারে? একটা কথা বলতে পারে, একটা কথা জামাত বলতে পারে এই দেশে জন্য এই কাজটা করেছে? বিগত 9 বছর আমরা এর সাথে আন্দোলন করেছিলাম। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই আন্দোলনে আমি অনেক সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। একজন জামাত শিবির একজন অ্যারেস্ট হয়নি, একজন আহত হয়নি।
মিছিলের পায়ে পায়ে ধাক্কা লেগে আহত হয়নি? কী অবদান তাহলে, কী অবদান? এই যে আমরা যে দীর্ঘদিন ধরে 9 সালের পথে আন্দোলন করে আসছি, তাদের যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের ওই আন্দোলন ছাড়া এই যে দেশে ধরেন আপনার বিদ্যুতের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, তারপরে আপনার হলো লোডশেডিং, আমাদের কত মানুষ জীবন দিয়েছে পথের পাকে পাকে। জামাত দেখাতে পারবে? দেখাতে পারবে ওদের একটা লোক মারা গেছে, ওরা একটা কোনো কার্যকর আন্দোলন ছিল, দেশের মানুষের পক্ষে কথা বলেছে? আর এই যে ছেলেরা তারা করছে, এরা তো আরামে ঘুমিয়েছে আর খেয়েছে, মায়ের কোলে ধোয়া বিছানায় তারা শুয়ে ঢাকা বিষয়ে লেখাপড়া করেছে, হ্যাঁ, হলে খেয়েছে। এখন তারা সবাই হয়ে গেছে বিপ্লবী, আর বিএনপি ছাত্রদল হয়ে গেছে এখন সন্ত্রাসী। ছাত্র দলের ছেলেদের স্যাক্রিফাইস, বছরের পর বছর তারা ক্যাম্পাসে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, বাবা মারা আশা প্রত্যাশা পূরণ করতে পারে নাই, তারা মার খেয়েছে, পরীক্ষা দিতে হলে যেতে পারে নাই। এখন এদের কোনো অবদান নাই, এদের সব অবদান ওদের হয়ে গেল। আমি বারবার বলেছি, এখনও বলতে চাই, কোটা সংস্কার করেছে, কোটা বাতিল করতে ঘরে চলে গেছিলো। তারপরে তখন 18 সাল নির্বাচন ওরা আসছিল, এই নির্বাচন আমরা চাইনি। আবার যে কোটা যে ফের দান নিয়ে আসতে ওকে মাঠে নামতো, 24-এর নির্বাচন কি বলেছে এই নির্বাচন আমরা চাইনি, এই দেশে আমরা চাই। কত কথা বলছে, পিয়ার হতে হবে, এইটা হতে পারে, ওইটা হতে পারে, ওইটা সংস্কার, এইটা সংস্কার, কোথায় ছিল সেদিন? এই যে নির্মমভাবে যে দেশে ভোট হলো না, এই যে আমরা নির্যাতন শিকার হলাম, পরস্পরে ম্যাডাম খালেদাকে বিনা কারণে শাস্তি দিল, বছর পর বছর ওনাকে পুরান ঢাকা রাখলো, একবারই বিবৃতি দিয়েছিল তারেক রহমান নামে একটা মিথ্যা সারা দেশে বিবৃতি দিয়েছে। এমনকি একটা জুবাইদুর রহমান আন্দোলন তার আমাদের সাবেক সেনা নৌবাহিনী প্রধান মাহমুদুল্লাহ খানের স্ত্রী, যাদের একটা ঐতিহ্য আছে, এই ভূমাদের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, তাদের বিরুদ্ধে মামলা ধরে শাস্তি দিল। এটা একটা কথা বলেছে, একটা কথা বলেছে আমার, একটা কথা চরমনাই বলেছে, একটা কথা এই যে ইসলাম স্বাধীনতা বলেছে, একটা কথা এরা বলেছে। এই দেশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিএনপি বলেছে। দেশ যখন, দেশের মানুষ যখন দ্বিধাগ্রস্ত ছিল, একেবারে অনিশ্চিত একটা অবস্থা, সেই সময় বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্র জিয়া রহমান যদি প্রথমে সুপ্রিম অথরিটি হিসাবে, পরবর্তী সময় উনি অন বিহেভ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে ঘোষণা দিয়েছেন। এটি কেউ বলতে পারবে, দেখাতে পারবে? মুক্তিযুদ্ধ করেছে, বীরত্ব উপাধি পেয়েছে, বাংলাদেশে আপনার বহুদল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আপনার বয়স্কদের শিক্ষার জন্য 900 বিদ্যালয় স্থাপন করেছে। এই দেশে করে নাই কি? আর এরা কোনো কিছু করে নাই, না করে এরা দেশের মালিক হয়ে যেতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে করে। তাই আজকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করতে পারেন আপনি, আমার লজ্জায় মরে দিতে, তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ওই বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে শহীদ হয়নি। এইমাত্র একটা আন্দোলন, যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনও শহীদ হয় নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন শহীদ হয়। আজকে তারা হয়তো দাবিদার, তারা হচ্ছে মালিক, আর বেসরকারি বিশ্ববিদ্যালয় জীবন দিল, ওদের খবর নেই, সাধারণ মানুষের খবর নেই। এরা এই সমস্ত কথা বলে। এবং এরা আমরা তো ভাই এখনও তো আমরা চলি ফিরি। আমরা আন্দোলনের পরে আমাদের একজন দুর্নীতির সাথে জড়িত হয়েছিল, আমি এটা অস্বীকার করবো না, আমরা তো এটা ছিলাম। আমরা অধিকাংশই আমরা এই বাসেই চলেছি, এখনও বাসে চড়ি, এখনও টেম্পুতে চড়ি, এখনও পায়ে হাঁটি, আমাদের অনেকেই। হ্যাঁ, মাঝখানে আওয়ামী লীগ যারা করেছে তারা কিছু ক্ষমতার মধ্যে এসে কিছু করেছিল, কিন্তু এরা ডে ওয়ান থেকে আপনি দেখেন তো, আইফোন নাই কার, স্মার্টফোন কার নেই, কার অ্যান্ড্রয়েড ফোন নাই, দেখেন তো কোথায় চলে, কোথায় চলে। এদের দিয়ে দেশ, এরা দেশকে এগিয়ে নেবে, এরা সত্যের সন্ধান দিবে, এরা দুর্নীতি এই করবে, এরা বৈষম্য দূর করবে। একটা কথা বলে, এই যে পদযাত্রা করলো, একটা কথা কোথাও বলেছে, আমার শিক্ষানীতি এটা হওয়ার দরকার, শিক্ষানীতি ধ্বংস হয়ে গেছে, আমার আমার দেশের অর্থনীতি এটা হওয়া উচিত, আমার কৃষকদের এই সমস্যার সমাধান উচিত, আমার বেকার সমস্যার সমাধান এইভাবে করা উচিত, আমার গার্মেন্টস শিল্পে যারা কাজ করে তাদের বেতন বৃদ্ধি করা উচিত, তারা কীভাবে দেশটাকে এগিয়ে নেয়। একটা কথা বলেছে, সমস্ত কথা কি আমাদের বিচার শেষ করতে হবে। তারপরে বিএনপি এটা করলো, বিএনপি সেটা করলো। আমরা চিন্তা করে সালাউদ্দিন সাহেবের মতো লোক, ভাইয়ের মতো লোক, তার হাঁটুর সমানেরা বিসিএস ক্যাডার ছিল, ছাত্রদের ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, 19% ওনার ওয়াইফ পর্যন্ত 19% দাঁড়িয়ে, তার ওখানকে তার বিরুদ্ধে স্লোগান দেয়, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয়। তার ম্যাডাম খালেদা যে শাড়ি নিয়ে ভাগ করে দেবে কাকে, এত বড় স্পর্ধা পায় কোথায়, গহনা দিবে কাকে, কাকে তাও বলছে যে শাড়ি দেবো আমাকের ওয়াইফকে, গহনা দেবো আমাকের ওয়াইফে, এত বড় সাহস পায় কোথায়, এরা কোথায় পায়? 32 নম্বর ভাঙার নেতৃত্ব দিলে কে বলেছে? পিনাকি বলেছে যাও 32 ভাঙো। গেছিল তো গোপালগঞ্জ মাথার ভাঙতে, পারছে পারেনি। পরে শেষ পর্যন্ত আর্মির ওটা হোলের মধ্যে লুকায় পালায় ওখান থেকে চলে আসছে। কত কথা তখন বলেছিল,
যেখানে আমরা মুজিববাদের কবর দিয়ে গেলাম, কবর দিয়ে নিজেরাই সেটা কবরের মধ্যে ঢুকে পালিয়ে চলে এসেছে। দিন যত যাবে এই দেশের মানুষ তাদের প্রশ্ন করে, বাবা সোনারা তোমরা কী কাজটি করেছো বলো তো, কোন কাজটা দেশের জন্য করেছো? এই বিএনপির বিরুদ্ধে বক্তৃতা দেওয়া ছাড়া, আর সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আর জুলাই বিপ্লব, জুলাই সনদ দিন, সেদিন আপনারা কোথায় গেছিলেন? তোমরা কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলে জাতি জানতে চায়? জুলাই ঘোষণার দিন, জুলাই ঘোষণা কোথায় গেছিলে? হ্যাঁ, বিমানে চলে গেছো? হ্যাঁ, কক্সবাজার চলে গেছো? সুট ভাড়া করো ওখানে? এত 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 মানসিক প্রশান্তির জন্য গেছো? সেদিন কি শুধু শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল? না, 100-র বেশি সেদিন নির্মমভাবে হতাহত হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পরেও অনেক মানুষ সেদিন শহীদ হয়েছে, তাদের প্রতি কোনো ভয় নাই। আমার এখনও তো নূর হোসেন দিবস আসলে আমার শরীর কাঁপে। সেলিমদুল্লাহ টাকে তলে পিষ্ট হয়েছেন, সেটা আমার কাঁপে। তারপরে আপনার ডাক্তার মিলন দিবস, তারপরে জিহাদ দিবস, এই সমস্ত দিনগুলো মধ্য ফেব্রুয়ারি আপনারা ছিলেন, মধ্য ফেব্রুয়ারি সেই সময় কথা আমরা এখনও সেই দিনগুলো চুপ বসে থাকি। আর এতগুলি মানুষ শহীদ হলো, ওনারা চলে গেলেন আনন্দ ট্রিপে, তারপরে এসে আবার কথা বলে। তাই বলবো দিন যত দিন যাবে আমি সরকারকে আহ্বান জানাবো, কোনো দিকে না তাকিয়ে আপনার নির্বাচনের পথে আপনারা আসেন, মান সম্মানের সঙ্গে আপনারা এই দেশটাকে বাঁচান, নিজেরা বাঁচান। যতদিন নির্বাচন হবে না একটা ইনভেস্টমেন্ট হবে না। আজ পর্যন্ত একটা ইনভেস্ট এসেছে? এত বড় সামিট করলো, কই একটাও তোকে বললো না? অনির্বাচিত অনিশ্চিত দেশে কোনো দিন কেউ ইনভেস্ট করে না। দেশটাকে বাঁচাতে হবে। ওই জুলাই সনদ, আর ওই জুলাই কী ছিল? আমরা তো দরদাভিত্তিক আন্দোলন করেছিলাম, এরশাদের পতন হলে এটা হবে, চাকরির বয়স 27 থেকে 30 করতে হবে, বিশেষ পরীক্ষা চালু করে। কী ছিল? কিছুই ছিল না। হ্যাঁ, মানুষ ছিল সরকার বিরুদ্ধে, সেখান থেকে একটা জিনিস ম্যাডাম খালেদা জিয়ার উপর নির্যাতন, তার উপর নির্বাচন, মানুষের উপর নির্যাতন, অত্যাচার, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ভোট নাই, কোনো কিছু নাই, সেইটার উপরে ভিত্তি করে আসে। ভালো কথা, সম্মান কম করেছে। সম্মান করতেই থাকো, মাথার উপরে তুলবো, ঘাড়ের উপরে উঠাবো, আর ওখানে বসে বসে পেরেক মারবেন। কতক্ষণ মানুষ সহ্য করবে? এদেশের মানুষ ফাইনাল রাউন্ড আন্দোলন করে খুব বেসিক টার্মে। আওয়ামী লীগের আমলে নির্বাচন ব্যবস্থাটা এলোমেলো হয়ে গিয়েছিল এবং ছাত্র মারা হচ্ছিল, মানুষ রাস্তায় নেমে গেছে, ব্যাপক মানুষ রাস্তায় নেমেছে। অনেক সময় ছাত্ররা বলে, আন্দোলনকারী ছাত্ররা, যে আমরা আন্দোলন না করলে 28 সাল পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হতো। আচ্ছা, বিএনপি যদি মাঠে না নামতো শেষের দিকে সবাই মিলে, তাহলে আন্দোলনটা ব্যর্থ হতে পারত। আন্দোলন ব্যর্থ হলে এরা অনেকেই আবার ছাত্রলীগে ব্যাক করতো, বলতো আমরা একটা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, আমরা আবার ফিরে আসছি হয়তোবা। তো বিএনপি যদি না নামতো, জনগণ না নামতো, আন্দোলনের এক পর্যায়ে তারা বলেছো যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, সরকার পতনের আন্দোলন নয়, সেটাও তারা বলেছে। এবং সেক্ষেত্রে আন্দোলনটা ছিল সিম্পল, সেই মুহূর্তে শেখ হাসিনাকে দেশছাড়া করতে হবে, আওয়ামী লীগের পতন ঘটাতে হবে, গণপরিষদ, সংবিধান করো, এটা করো, সেটা করো, সো মেনি থিংস। এগুলো তো তখন আন্দোলনে ছিল না, এগুলো পরে এনে একটা কুটিল একটা অবস্থা করা হচ্ছে, যেখান থেকে বের হয়ে আসা কঠিন। এই ঐক্যমত কমিশনের মুখ্য দায়িত্ব আমার মনে হচ্ছে জটিলতা সৃষ্টি করা। জটিলতা কমিশন হয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন, অনৈক্যের একটা প্রতীক প্লাস জটিলতা সৃষ্টি করছে। তো সেখানেও দেখি সালাউদ্দিন সাহেব কথা বলেন, অন্যরাও কথা বলেন সমান টোনে। তো ওয়েটও তো সমান না, জ্ঞানও সমান না, দলও সমান না, কিন্তু ওখানে সমান টোন দেওয়া হয়েছে। যাই হোক, এখন যেটি দরকার, বাংলাদেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন চলে আসতেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন আসলে এই সরকার ভোট নিতে পারবে কি না, এটা একটা লিগাল জুরিসপ্রুডেন্সিয়াল এভালুয়েশন দরকার। কোন স্টেজ আছে ওটা তো অলরেডি হাইকোর্ট রায় দিয়েছে, আবার খায়রুল হক সাহেবের জাজমেন্ট রয়ে গেছে। খায়রুল হক সাহেব জাজমেন্ট যদি রিভিউ হয়ে যায়, তাহলে হাইকোর্টের রায়টা প্রেভেল করবে, অটোমেটিক 58 আর্টিকেল ক্যাপিটাল এ সংবিধানে চলে আসবে। তখন ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হিসাবে বর্তমান চিফ জাস্টিস কিন্তু ডিসেম্বরে হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে ওনার কিন্তু অটোমেটিক কেয়ারটেকার গভর্নমেন্ট হেড হওয়ার একটা পসিবিলিটি আসবে। তো আমি এই জন্য এটা বলছি, হয়তোবা ডিসেম্বর থেকে জিনিসটাকে ফেব্রুয়ারিতে নেওয়ার পিছনে এত আগ্রহ কেন ছিল, একটা কারণ হতে পারে এটা, অর্থাৎ এই বর্তমান গভর্নমেন্ট ইলেকশন করার জন্য প্রিপেয়ার্ড কিনা মেন্টালি, এটার মধ্যে একটা প্রশ্ন আছে। আবার কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করলে বর্তমান গভর্নমেন্টের আন্ডারে ভোটটা বৈধ হবে কিনা, এটাও একটা প্রশ্ন আছে। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, তখন অন্তর্বর্তী গভর্নমেন্ট ছিল। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসলো, তখন আপনাকে ভোটটা কেয়ারটেকার গভর্নমেন্ট অধীনেই করতে হবে, আর কোনো বিকল্প নেই। এটা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে, যদিও বিপ্লব পরবর্তী সময় অনেক এক্সেপশন মানা হয়, সংবিধানে কোথাও 3-6 মাসের কোনো এক্সেপশন নাই। 3-6 মাসের মধ্যে ইলেকশন হতে হবে, এর বাইরে কোনো এক্সেপশন করা হয় নাই। এটা তো এই সরকারকে বোঝা উচিত ছিল। দেশটা সিঙ্গাপুর করতে পারলে, মালয়েশিয়া করতে পারলে, হংকং করতে পারলে, আপনি 20 বছর ক্ষমতা থাকেন, কোনো অসুবিধা নেই।
যখন দেশটাকে আপনি পাকিস্তান করছেন, আফগানিস্তান করছেন, দেশের মানুষ হ্যাপি না, সুশাসন নাই, তখন আপনাকে 6 মাসের মধ্যে ইলেকশন দেওয়া উচিত ছিল এবং সেটা সবচেয়ে সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিট হতো। এখন তো এমন একটা জটিলতা সৃষ্টি হয়েছে, এখান থেকে একটা পিসফুল ট্রানজিশন অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। এবং এই অলমোস্ট ইম্পসিবল জিনিসটা কিভাবে পসিবল হবে, আমরা অন্তত রাজনীতিবিদরা তার কোনো ওয়ে আউট দেখি না। সেক্ষেত্রে বিএনপির উপর অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব, একটা ইনক্লুসিভিটি, একটা ফেয়ারনেস, একটা ট্রানজিশন, একটা স্যাক্রিফাইস, সব দিকেই বিএনপিকে দেশটা বাঁচাতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, কি অদ্ভুত একটা দেশ। গত 16 তারিখে সম্ভবত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমাদের দূতাবাস থেকে বিভিন্ন দেশের ছবি নামিয়ে ফেলা হলো। রাষ্ট্রপতি আছেই, যতক্ষণ আছে, 1 বছর হঠাৎ করে মনে করলে কি অদ্ভুত একটা জিনিস না, যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি ছবি সেখানে থাকবে। এবং এখন দেখেন যে আপনি এই যে সরকার যে বললো, ওই সরকার ক্ষমতা আপনার কি হতো, আপনাদের কি পরিণতি হতো সেটা আপনি আমার কথা বলছেন, আপনার কথা বলছি। আমি লুকিয়ে থেকে যে ব্যাখ্যাটা আমি শুনলাম ওই দিন, তারপরে আপনাকে ফোন করেছিলাম, পরে কি হতো বলেন তো? ওইটা সাহসিকতা তারা দেখিয়েছে। আমি তো বারে বারে বলেছি, যখন তারা হারুন যখন সারেন্ডার করলো, আমি বলেছি তোমাদের কী হলো, তোমাদেরকে মেরে ফেলতো, আঙুল কেটে দিত না, আমাকে তো কত অফার দিয়েছিল, রাজনীতি আমাকে তো গুম করে দিতে পারতো। এই যে তারা আজকে বাহাদুর দাম করে, তখন এটা লাগে। আর নির্বাচনের কথা বললে নাই বলে 3টা, শুধু ছোট্ট 3টা আপনার নির্বাচন কমিশন আইন করে দিক। প্রথমত কথা, নির্বাচনের সময় কেউ যদি কোনো প্রার্থীর উপরে হামলা করে, প্রশাসনের অবশ্য পুড়িয়ে দেয়, উপযুক্ত প্রমাণ সাথে তার প্রার্থীটা বাতিল আইন করে দেন। যদি নির্বাচনদেরকে ভোট সিল মারে, কাটিয়ে বাধা সৃষ্টি করে, প্রমাণ সাপেক্ষে তার প্রার্থীটা ওখানে বাতিল করে দেন। আর একটা, এর পরেও যদি কারচুপি করে নির্বাচিত হয়ে আসেও, তারপর একটা অপশন রেখে দেন যে সঠিক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যদি দেখা যায় যে সে নির্বাচনের সময় কারচুপি করেছে এইভাবে, তাহলে তার সংসদ বাতিল হবে। দেখেন তো, সোজা হয়ে চলবে, কেউ আর ওই পথে যাবে না, কেউ ওই পথে যাবে না। এই যে বলতো বিএনপিকে, বিএনপির দরকার নেই তো, বিএনপি সেন্টার দল করার দরকার নেই। বিএনপি সেন্টার দখলের বিরুদ্ধে আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে, সেই বিএনপিতে সেন্টার দখল করতে যাবে না। বিএনপি পিসফুল নির্বাচন চায়। আর বিএনপির নেতা তারেক রহমান আজকে না সরকার পরিবর্তন হয়েছে, এর আগেই তো 2023 সালে ঘোষণা করলেন 31 দফা, যেখানে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। 5 বছর পর পর সংসদ ভেঙে যাবে, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, কাজ না করলে আপনি ভোট দেবে না, 2 বিরোধীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সৃষ্টি হবে। সবচেয়ে যে ব্যাপারটা আমাদের দেশে আমরা বিপদে পড়ি, যে আমরা কারাগারে গেলাম, ম্যাডাম জেল খাটলো, তারেক রহমান জেল খাটলো, যে আমরা বারবার গ্রেপ্তার হয়ে যেতাম। সেখান থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি আপনার বিচারপতি নিয়োগ এবং অপসারণ শক্তি থাকে, তাহলে তো বিচারটা করে তখন সোজা হয়ে চলবে। তখন তার বলবে না যে না, এই রায় না দিলে আমার এখান থেকে চলে যেতে হবে। তা এই যে এই কথাগুলো বিএনপি বলেই এসেছে। অতএব আমার কথা হলো যে বিএনপি এত বছর কষ্ট করেছে, বিএনপি নেতা করে কিছু বেয়ারা তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আমি মনে করি তারেক রহমান দেশে এসে গেলে এবং নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতা যায়, বিএনপির একজন কর্মী দুর্নীতি লুটপাট তো দূরের কথা, ও সোজা হয়ে ওকে চলতে হবে, তা নাহলে বিএনপি করার স্বাদ মিটায় যায়। অপশন তো আর নাই, অপশন তো আর বাইরে যাওয়ার সুযোগ নাই যে এখানে একটা বিকেট দিল, আওয়ামী লীগও চলে গেল। আর নির্বাচনী ব্যাপারে যে কথা আপনি প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, সেই প্রশ্নটা হলে এই উত্তরটা এই, এখনও সরকার কিন্তু আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ ঘোষণা করে নেয়, তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে কার্যক্রম না করার জন্য। জাতীয় পার্টির উপর মানে সেটা এখন আসেনি। এখন নির্বাচন কমিশন সরকার যেটা মনে করবে। আমার কথা হলো যে যারা অন্যায় করেছে, অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে, এই ব্যাপারে কোনো ইয়ে নেই। আরেকটা জিনিস বলে, এই যে 15 আগস্ট গেল, আমি এর আগে আপনাকে বলেছিলাম আওয়ামী লীগের সময়, আজকেও বলে যাচ্ছি, আমি 15 আগস্ট আমার সংবাদপত্র বিশ্লেষণের প্রোগ্রাম ছিল বাংলা ভিশনে, পরিষ্কার করে বলেছি আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার কি দোয়া মাহফিল করার অধিকার নাই? অবশ্যই মারা আছে। আওয়ামী লীগ করতে দেয়নি বলে আমি দেবো না, শেষ করতে হবে। এই জন্য বলে যে আমরা এক্সট্রাকে একটা ভালো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই পাল্লাপাল্লি না করে, যত পাল্লাপাল্লি করবো বিপদে বলে তারা যারা নির্বাচনটা প্রতিহত করতে চাচ্ছেন, করতে দেবে না, ওরা সবচেয়ে বড় বিপদে পড়বে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শারমিন হায়দার পাটোয়ারি এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, মোটামুটিভাবে আলোচনাটা আমরা এভাবে শেষ করতে পারি যে ফেব্রুয়ারি শেষ কথা নয়,
তবে নির্বাচন ফেব্রুয়ারিতে কেন, তার আগেও যদি হয় একটা ভালো নির্বাচন, সেটা দেশের জন্য সবচাইতে কল্যাণকর। এবং অবশ্যই অনেকে নতুন বাংলাদেশের কথা বলছেন, কিন্তু যারা বলছেন এবং যে কারণে বলছেন, যে ভাষায় বলছেন, তাতে নতুন বাংলাদেশ অনেকেই এখন আর বলতে চাইছেন না। তবে নতুন বাংলাদেশ মানে যারা বলছেন তারা যদি নতুন একটা যাত্রা শুরু করতে পারতেন বাংলাদেশের জন্য, সেটা হয়তো অনেক ভালো হতো। কিন্তু যাত্রা বলি আর চর্চা বলি, সবটাই কিন্তু আগের মতো, ভয়টা সেখানেই, এবং কোনো কোনো ক্ষেত্রে আগের চাইতেও ভয়াবহ, এবং সেটা মানুষের মধ্যে সার্বক্ষণিক একটা আতঙ্কের বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।